রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো ডিয়ার লিসেনার, আমি হচ্ছে মোহাম্মদ আশিকুর রহমান। আমি আসছি মিরপুর মাজার রোড থেকে। আচ্ছা, তা আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার আমাদের এলাকারই। আমি থাকি হচ্ছে মাজার রোডে ফার্স্ট কলোনিতে, আর ঘটনাটা যেখানে ঘটছে সেটা হচ্ছে সেকেন্ড কলোনিতে। তো সেকেন্ড কলোনিতে আমাদের একটা ওইখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, মেথডিস্ট। তো ওইটার পাশেই এই ঘটনাটা, এটা একেবারেই রোড সাইডে। তো এখানে একটা প্লটের উপরে 3টা বাড়ি নির্মাণ করা আছে। তো মূলত কাহিনী ওই বাড়িটাকে নিয়েই। তো রাস্তার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা অনেক আগে থেকেই ওইটার মধ্যে অনেক ধরনের সমস্যা চলতেছে। এমনকি আমরা ওইখানকার কিছু স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসা করে যতটুকু জানতে পারলাম যে ওই বাসার মধ্যে একজন হাজি আছে, সে আপনার 4 ওয়াক্ত নামাজকে বিশ্বাস করে, বাট 5 ওয়াক্ত সে পড়ে না আর কি। তো সে নাকি এরকম বদজিন পালে অথবা তাদের সাথেই থাকে, এরকম কিছু একটা আর কি আছে। আর সাথে সাথে আরেকটা বিশেষ ব্যাপার হচ্ছে যে ওই হাজির একটা মেয়ে আছে। তো তার যে চেহারার শেপ, তার চেহারার আকৃতি, এটা মূলত এলাকার লোকজন যেগুলি বললো যে বানরের আকৃতি তার চেহারার মধ্যে লোম আছে, আর চেহারাটা একেবারেই বানরের মতো। তো আমরা 5-6 জন ফ্রেন্ড মিলে একদিন একটা অ্যাডভেঞ্চার করার চিন্তা ভাবনা করি। তো আমাদের ফ্রেন্ডের মধ্যে বদি ছিল, লটু ছিল, সাদ্দাম ছিল এবং কাকা অনেক ছিল। তো এরকম আর কি 5-6 জন মিলে তো আমরা একটা অ্যাডভেঞ্চার করার প্ল্যান করি। তো যেই কথা সেই কাজ অনুযায়ী আমরা ওই বাড়ির ওইখানে চলে যাই। তখন রাত আনুমানিক 12:30 থেকে 1টা এর মধ্যেই আর কি। তো আমরা এর আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে ওই বাড়িটার ওই প্লটের ওইখানে 3টা বাড়ি আছে। তো মূলত প্রত্যেকটা বাড়ি 5-6 তলা কইরা। তো রোড সাইডে রাস্তার পাশে যে বাড়িটা আছে ওই বাড়িটা হচ্ছে 4 তলা। আর ওই বাড়িটার সাথেই রহস্যের অনেক কিছু আছে। যেমন ওই বাড়ির মধ্যে বেশ কিছু বছর আগে একটা মাদ্রাসা তৈরি করা হয়েছিল। তো মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা থাকে, তো তাদের বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা গেছে নাক মুখ থেকে রক্ত বের হইতেছে। এইভাবে বিভিন্ন সমস্যার কারণে ওইখান থেকে মাদ্রাসাটা চলে যায়, এখানে মাদ্রাসা টিকে না। তো এই মাদ্রাসা যাওয়ার পরে ওই বাড়ির নিচে বেশ কয়েকটা দোকান তৈরি করে ওই বাড়ির মালিক। তো দোকানগুলি তৈরি করার পরে ওই দোকানে ওইখানে 2টা দোকান ভাড়া হয়। এর মধ্যে একটা দোকান থাকে পাইপের, আর একটা দোকান হচ্ছে থাইয়ের। তো ওই দোকান যখন রাত্রেবেলা অফ করে রাখা যায়, তো সকালবেলা যখন সে দোকান খুলতে আসে, তো দোকানের ভেতরে যে সমস্ত পাইপ, যেমন ওই ইউপিভিসি পাইপ আছে, বিভিন্ন প্লাস্টিকের পাইপ, এগুলি সমস্ত কিছু এলোমেলো এবং ভাঙাচোরা। দোকানটা পুরো গোছালো অবস্থায় রেখে যেত। আর সকালবেলা যখন আসতো তো এইভাবে এলোমেলো আর ভাঙাচোরা অবস্থায় এরকম থাইয়ের দোকানেরও সবকিছু এলোমেলো থাকতো। আচ্ছা। তো এইভাবে পালাক্রমে চলতে থাকে। তো একটা পর্যায়ে ওই দোকানদার দোকান ছেড়ে চলে যায়। আচ্ছা, মানে ভয়েই চলে যায়। ভয়েই চলে যায়। তো এরকম আমরা ওই বাড়ির ভেতরে ঢোকার মতো কোনো স্কোপ নাই, সব স্কোপগুলি অফ করা। তো ওই বাড়িতে যদি সচরাচর কেউ এমনিতে ঢুকতে যায়, তো এলাকার লোকজন আছে যারা আর কি ঢোকার জন্য বারণ করে। আচ্ছা। তো আমার একটা ফ্রেন্ড আর কি আমার একটা জুতা ওইখানে, মানে জুতাটাকে ওইখানে ফেলে দিতে বলে। তা আমি ওই জুতাটাকে ওইখানে ফেলে দিই। এরপরে আমাদের যে আমাদের সাথে ছিল অনেক কাকা, অনেক, তার আমরা কাকা বলে ডাকি। তো সে আমাদের বলে যে আমি দেয়ালের সাইডে দাঁড়াইছি, তুই ভিতরে যা। তো আমি ভিতরেই জুতার জন্য আর কি জুতাটাকে আনার জন্য ভিতরে যাই। তো রাসেল ভাই, ওইখানে আসলে পানি পড়ার মতন কোনো ব্যবস্থা নাই, যেহেতু এটা অনেক বছর যাবৎ বন্ধ। ওটা একেবারেই অকেজো। এখানে পানি, বিদ্যুৎ, গ্যাস এগুলি সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। তো আমি যখন ওই জুতাটাকে আপনার ওই বিল্ডিং এর একেবারে নিকটেই পড়া ছিল জুতোটা, ওই জুতোটাকে যখন আমি এরকম আনার জন্য যাই, তো আমার কানে আসে পানি পড়ার যে একটা সাউন্ড, টপ 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 এরকম একটা সাউন্ড। তো মনে হইতেছে যে এই সাউন্ডটা প্রথমে আমি পাইলাম। তো পাওয়ার পরে এই সাউন্ডটা মনে হইতেছে যে বাইরে গেছে, টপ 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 করে বাড়তেছে। তো আমি এইটার শব্দের ভয়ে খুব দ্রুতই ওইখান থেকে দৌড়া এরকম দেয়াল টপকে চলে আসি, বাইরে চলে আসি। তো বাইরে চলে আসার পরে এলাকার একজন লোকের সাথে দেখা হয়ে যায়। তো ওই লোকটা মুরব্বী আমাদেরকে বলতেছে যে এখানে কেন ঢুকছো।
এখানে কি কারণে ঢুকছে, এখানে তো ভালো না, এই জায়গা ঢুকলে সমস্যা হয়। তো আমরা ওই আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম যে আঙ্কেল এখানে ঢুকলে কি হয়েছে বা ঢুকলে কি প্রবলেম। তো আঙ্কেল আমাদেরকে এরকম ওই হাজির ব্যাপারে বলতো যে উনি এরকম 4 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, আর উনি এরকম বদ জিন ওইখানে পালে। এরপর আরো বিস্তারিত তার মেয়ের ঘটনা। তারপর ওই বাসার মধ্যে কোনো বাচ্চা কাচ্চা বল টল কুড়াইতে গেলে ওরা ওই মেয়েকে এরকম উত্তেজিত করে দেয়, তারপর ওই হাজি তাদেরকে এরকম মারধর করে। তো ফাইনালি ওনার সাথে কথা বলে আমরা ভেতরে আরো 2টা বাড়ি আছে, ওই দুইটাই 5-6 তলা কইরা। তো ভেতরে একেবারে মাঝখান পর্যায়ে যেই বাড়িটা আছে ওই বাড়িতে 3 তলায় শুধু একটা লাইট জ্বলে, বাকি পুরা বাড়ির আর কোনো ফ্ল্যাটে কোনো লাইট টাইট কিছু নাই। আর সবচেয়ে বড় মানে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনার বাসার ছাদের উপরে অনেক বড় একটা গাছ, যেটা পুরা বাসার ছাদটাকে এরকম বট গাছের মতনই, কিন্তু পুরা বাসার ছাদটা এরকম আটকা রাখছে, এত বড় গাছ। তো আমরা পুরা গলির মধ্যে যাই। তো গলির মধ্যে যাওয়ার পরে সাইডে আরেকটা বাসা আছে, ওই বাসাটার 2 তলায় সম্ভবত কিচেন রুম। তো ওইখানে একটা লাল 100 ওয়াটের সম্ভবত লাইটটা, তো ওইটা জ্বলতেছিল। তা আমাদের একটা ফ্রেন্ড ছিল, ও সাদ্দাম, ও একটা ফোনের মধ্যে ডিভাইস নিয়ে আসছে। হ্যাঁ, ওটা বলতেছে যে গোস্ট মানে এরকম একটা কিছু বলতেছে, একটা অ্যাপ। তো ওইটাকে আমাদেরকে যেটা বললো যে হ্যাঁ এটা অরিজিনাল, এটা দিলে আসলে কোথায় কি আছে এই জিনিসগুলি বোঝা যায়। হ্যাঁ, এই জিনিসগুলি জানা যায়। তো আমরা ওইটা নিয়ে ওইটার ধারাবাহিকতাই তো ওইখানে যাওয়া হয় আর কি আমাদের। তো ওই বাসার সামনে যখন আমরা যাই, তো ওই বাসার মধ্যে একটা 100 ওয়াটের লাইট জ্বলতেছিল, শুধু একটা ফ্ল্যাটই 2 তলায়। পাশে একটা অনেক বড় আর কি আপনার ওই হাসনা হেনা ফুল, সম্ভবত লাল ফুলগুলি আর কি। তো ওই ফুল গাছ একটা আছে অনেক বড়, ঝোপঝাপ পুরা, আর পুরা নীরব ওই জায়গাটায়। 2টা বাড়ির মধ্যে কোনো ফ্ল্যাটে কোনো লাইট টাইট নেই, শুধু ওই ফ্ল্যাটটার মধ্যে লাইট জ্বলতেছে। তো আমার ওই ফ্রেন্ড যখন এরকম ওইখানে আমরা গেলাম, তো যাওয়ার পরে ওই ডিভাইসটাকে যখন অন করলাম, ডিভাইসের মধ্যে একটা সাউন্ড হয়, খুব একটা জোরালো, মানে একটা হরর মুভির যে সমস্ত সাউন্ডগুলি আর কি। তো ওই সাউন্ডটা হইলো, হওয়ার পরেই ওইখানটার মধ্যে মৃদু একটা বাতাস আসলো, জাস্ট ওই এরিয়ার মধ্যে যেখানে আমরা অবস্থান করছি। আমরা সব ফ্রেন্ডরা একটু ঘাবড়াই গেছি বিষয়টা নিয়ে। আর ওইখানে যখন বাতাসটা আসছে, সাথে সাথে ওই কিচেন রুমের যে লাল লাইটটা ছিল ওইটা কয়েকবার আপ ডাউন করতেছে। আচ্ছা, হ্যাঁ, মূলত এই লাইটগুলি এরকম আপ ডাউন করে না, টিউব লাইট হলে ওগুলি একটু আপ ডাউন করে, কিন্তু এই লাল লাইটটা অনেকবার 5-6 বার প্রায় আপ ডাউন করছে। তো করার পরে আমরা সবাই একটু ভীত সশস্ত্র হয়ে গেলাম, মানে ভয়ে আর কি। হ্যাঁ, তো আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল লটু, ওর নাম হচ্ছে লটু। আমরা ও খুব বেশি ভয় পেয়ে গেছে, ও বলতেছে যে চল এখানে আগুন জ্বালা, নাইলে হয়তো কোনো বিপদ ঘটতে পারে। আচ্ছা, হ্যাঁ, তো আমরা ভয়ের কারণে একটু সামনের দিকে অগ্রসর হই। তো সামনের দিকে অগ্রসর হওয়ার সময় রাস্তার ওই গলির মধ্যেই হাতের ডানে দেয়ালের মধ্যে আর কি, বাউন্ডারির মধ্যেই আরেকটা বাড়ি সাদা রঙের। তো ওই বাড়ির একেবারেই 5 তলার উপরে একটা টিউব লাইট জ্বলতেছিল। তো আমরা যখন 4-5 জন মিলে ওই লাইটটা ক্রস করতে যাব, যখন ক্রস করলাম তখন ওই লাইটটা নিভে গেছে। তো আমরা সবাই যখন ওই লাইটের সোজা রাস্তা ক্রস করে ফেলছি, লাইটটা আবার জ্বলে উঠছে। তো জ্বলার পরে আমরা সামনের দিকে যাওয়ার পরে 2জন মানে সিকিউরিটি গার্ডকে ওইখানে দেখি। তো ওইখানে আমাদের ওই আমরা যে ক্যামেরাটা নিয়ে গেছিলাম, তো আমাদের ওই ক্যামেরাটার মধ্যে বাংলা ভিশনের একটা লোগো লাগানো ছিল। তো আমরা ওই সিকিউরিটি গার্ডরে জাস্ট এই লোগোটা দিয়ে একটা ভয় দেখায় আমরা আর কি বিষয়টা জাস্টিফাই করার জন্য তারে জিজ্ঞাসা করতেছি যে আঙ্কেল এখানে কি হয় বা এটা কেন এরকম। তো ওই সিকিউরিটি গার্ড কিছুতেই বলতে চাইতেছেন, মানে বলবেই না। সে বলতেছে যে আমরা যদি আপনার কাছে এই বাসার ব্যাপারে অথবা এখানকার ব্যাপারে কোনো কিছু বলি, তাহলে আমাদের উপরে পরবর্তীতে একটা সমস্যা চলে আসবে। মানে সেটা কি তার চাকরিগতভাবে সমস্যা নাকি ওই বাসা থেকে কোনো একটা সমস্যা? হ্যাঁ, ওই বাসাতেই যেগুলি আছে তারা সমস্যা। হ্যাঁ, তারা এর আগে একজন নাকি বলছিল এরকম ঘটনা। তো তাকে ওই পাশে একটা ভাঙা দেয়াল আছে, তো তারে মাঝরাতে মারধর করে ওই ভাঙা দেয়ালের ওপরে ওইখানে মাইরা ফালা রাখছে। আচ্ছা, তো এই জন্য আর কি তারা বলতে চায় না। তো আমরা এটা দেখার পরে আমরা ওইখান থেকে চলে আসি। এরপরেও আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা আর যেতে পারিনি। আচ্ছা, তো এইটুকুই ছিল আপনার প্রথম ঘটনা। বাহ, চমৎকার। আমরা মাজার রোডের একটা ঘটনা শুনলাম এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আমার নাম রিমঝিম খান, আমি ঢাকা ক্যান্টনমেন্টে থাকি। ওকে, আপনার যে ঘটনাটা, সেই ঘটনাটা কোথায় ঘটেছে? ভাইয়া কিছু প্রবলেম থাকায় যদি তার এলাকাটার নামটা আমি না বলি, আচ্ছা, সেটা গোপন রেখেই আমি ঘটনাটা বলতে চাই। ঘটনাটা কি আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটেছে নাকি আপনার
যে ঘটনাটা আমার নিজের সাথেই ঘটে। নিজের সাথেই ওকে, চলে যাই। ঘটনাটা শুরু হয় 2017 সালের শেষের দিকে, প্রায় ডিসেম্বর মাসে। তখন আমি এসএসসি পরীক্ষা দিব, তো তার প্রিপারেশন চলছে আর কি। তো নর্মালি আমার স্কুল ডে শিফটে হওয়ায় আমার কোচিং প্রাইভেট শেষ করতে করতে প্রায় সন্ধ্যা, এমনকি রাত 8টা-9টা বেজে যেত। তো এমনই একটা নর্মাল দিনে আমি কোচিং থেকে ফিরছিলাম। তো ভাই আমার বাসা কিন্তু যাওয়ার জন্য একটা বাজার ক্রস করে যেতে হতো। তো আমার বাসায় যাওয়ার 2টা রাস্তা ছিল। তো সচরাচর মানুষ যেটা ব্যবহার করে সেটা দিয়ে আমি যাওয়ার জন্যই আর কি রওনা হলাম। কিন্তু ওই বাসার সামনে যেয়ে দেখি যে বাসার সামনে অনেক লোকজন, মানে যাওয়ার কোনো জায়গা ছিল না। তা আমি একটু সাহস করে ভাবলাম যে মাত্র তো 7টা বাজে, এখন আর কি হবে। তো আমি অন্য একটা রাস্তা আছে সেটা দিয়েই রওনা হই। তো ভাইয়া অল টাইম আমার কাছে একটা ছোট টর্চ লাইট থাকতো, তো আমি ওটা বের করে হাঁটা শুরু করলাম। ওই রাস্তাটা কিন্তু একটা মন্দিরের রাস্তা। আচ্ছা। ওই রাস্তাটার পাশে একটা মন্দির পড়ে। আর ভাইয়া ওইটা মেনলি আপনার সবকিছুর পিছনের দিক, মানে ব্যাক সাইড আর কি। জাস্ট মন্দিরের রাস্তাটার ফ্রন্ট সাইড, বাকি সব বাড়িটা বাজারের সবকিছুর ওটা ব্যাক সাইড। আচ্ছা। তো আমি সাহস করে রওনা হলাম। আমি ভূত বা জিন এগুলা বিশ্বাস তো করতাম, কিন্তু মানে ভয় অতটাও পেতাম না। আমি সাহস করে এগিয়ে গেলাম। ওই মন্দিরের ভিতরে আপনার 2টা বড় বড় গাছ ছিল, একটা ছিল জবা গাছ আর একটা শিউলি গাছ। শিউলি গাছের একটা বেশ মোটা সোটা ডাল মন্দিরটা ক্রস করে মানে বাইরে বের হয়ে আসছে। আমি যখন হাঁটতে হাঁটতে ওই ডালের কাছে, ডালটার নিচে আসলাম, তখন আমি ফিল করলাম যে মনে হয় গাছের উপরে কেউ বসে আছে এরকম। তা আমি ফার্স্টে মনে করলাম যে থাকতেই পারে, এলাকার হয়তো কোনো ছোট বাচ্চা শয়তানি করে ওখানে বসে আছে। তো ভাই আমি মানে কে ওটা সেটা দেখার জন্য আমার যে টর্চ লাইটটা সেটা বের করে আমি আস্তে আস্তে উপর দিকে, মানে নিচ থেকে উপর দিকে নিয়ে দেখি যে 2টা পাটার যে পাতাটা সেটা কিন্তু আমার দিকে ঘোরানো। আমি ভাবলাম যে ঠিক আছে, ফেসটা দেখি বাচ্চাটা কে। তো আমি আরেকটু টর্চটা উপরের দিকে উঠাতেই দেখি যে বাচ্চাটার পিঠটা আমার দিকে ঘোরানো, মানে বাচ্চাটা পাটা উল্টা। তো এটা দেখে আমি কি রিয়াক্ট করবো আমি কিছু বুঝতে পারলাম না। আমার কি দৌড়ে পালানো উচিত বা চিৎকার করা উচিত নাকি, এরকম কোনো সেন্সই আমার মধ্যে কাজ করছিল না। তো ওই টাইমে ওই মন্দিরের পাশে একটা হিন্দু বাড়ি ছিল, সেই বাড়ি ছোট একটা বাড়ি মন্দিরের সাথে লাগানো, সেই বাড়ি থেকে একজন আমাকে ডাক দিল যে মা তুমি এদিকে আসো। তখন আমি ওনার কাছে গেলাম, যে দেখলাম যে হ্যাঁ ওই বাড়ির মালিক আঙ্কেলটা আমাকে ডাক দিল। আঙ্কেলটা বললো যে মা কিছু হয়নি, তুমি কিছু দেখোনি, তুমি যেগুলো দেখেছো সেগুলো ভুলে যাও, ওগুলার কথা আর কাউকে বলো না, তোমার কিছু হবে না। আমি বললাম যে আচ্ছা আঙ্কেল, আমি কি দেখলাম কেন দেখলাম এই বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে আমি বাসায় আর কি যাই। যাওয়ার পরে সেই দিন রাতে খাওয়া দাওয়া করে ঘুমালাম, কিছু হলো না। পরপর 3 রাত আমার মানে স্বাভাবিকই গিয়েছে। 4র্থ রাতে আমি রাত্রিবেলায়, আমার কিন্তু ভাইয়া নামাজ পড়ার একটা হ্যাবিট আছে, কিন্তু কোনো কারণে সেই দিন রাতে আমি ইশারের নামাজটা পড়তে পারিনি। তো না পড়ে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ মাঝরাতে আমি মানে ফিল করি যে আমার ঘরটা আস্তে আস্তে আপনার মানে ঠান্ডা হয়ে আসছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, শীতকালে তাই বলে এত ঠান্ডা হবে। তা আমি মানে মনে হচ্ছে যে ঘরটাতে মানে কেউ একজন আছে, মানুষের উপস্থিতি থাকলে তো একটা আলাদা ফিলিং হয়। তো ওইরকম আমি আস্তে আস্তে চোখ খুলে দেখি ভাইয়া আমার যে বেডের যে সামনের দিকে, সেই দিকে মানে 4টা সেম সাইজের 4টা লোক দাঁড়ানো। আচ্ছা। কিন্তু ভাই যেটা একেবারে প্রথমত ইম্পসিবল, কারণ বাসায় আমি আর আমার মা ছাড়া কেউ থাকে না, সো কেউ আসার তো কোনো পসিবিলিটি নাই। আর সেকেন্ড ভাই যে জায়গাতে তারা দাঁড়িয়ে আছে ওই জায়গাতে মানে কোনো মানুষ ঢুকতে পারবে না, কারণ সেখানে কোনো গ্যাপই নাই, গ্যাপ নাই, অথচ 4 জন মানুষ সেখানে দাঁড়ানো। তাদের প্রত্যেকের চেহারা ছিল সেম, তারা এই 5 বছরের বাচ্চার হাইট যেরকম হয় সেরকম তাদের হাইট ছিল। তো প্রথম জন আমাকে জিজ্ঞেস করলো তুই নামাজ পড়েছিস? এভাবে পরপর তারা 4 জনই আমাকে এই সেম কোয়েশ্চেন করে। আমি আর বুঝতে পারছিলাম না যে কি করব। তারপরে আমি ভাবলাম যে না, পরিস্থিতি হাতের বাইরে, এখন আমার চলে যাওয়া উচিত। তারপর ভাই আমি দৌড় দিয়ে আম্মুর রুমে যাওয়ার জন্য যে উঠলাম, আমি কিছুতে একটা বাধাকে পড়ে যাওয়ার পরে আমার কপালটা কেটে যায় ড্রেসিং টেবিলে লাগার পরে আম্মু আমাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছে, তোমার এত ভয় পেয়ে আছো নাকি? আমি বললাম যে না আম্মু, ওয়াশরুমে যাওয়ার জন্য যেতে উঠেছিলাম, তারপর আমি পড়ে গেছি দিয়ে এরকম কেটে গেছে। এরপর ভাইয়া আমি আম্মুর সাথে ঘুমাতাম।
তো 7-8 দিন এরকম কিছু হলো না, নর্মালি গেল। 7 দিন পর আমি ভাবলাম যে পরিস্থিতি তো অনেকটা হাতের কন্ট্রোলে চলে আসছে, এখন আমি একাই শুই আর আমার সমস্যা হবে না। আচ্ছা। তো ভাই সেই দিন রাতেও আমি একাই ঘুমিয়েছিলাম। এরপর থেকে আমি আর লাইট বন্ধ করে ঘুমাতাম না, লাইট জ্বালিয়ে। ভাইয়া আমি ঘুমিয়েছি প্রায় মাঝরাতের। আমি স্বপ্নে দেখছি যে আমার মানে একটা কুয়ার পাশে একটা বাচ্চা শুয়ে আছে। তা আমি ভাবলাম যে বাচ্চা, মানে স্বপ্নে এগুলা হচ্ছে, স্বপ্নে আমি ভাবছি যে বাচ্চাটা কুয়ার পাশে কে রেখে গেল এভাবে। তো রাসেল ভাইয়ের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আরো নতুন নতুন ঘটনা শুনতে আমাদের সাথে পড়ে যাবে তো বেল কুয়াতে। আমি আইকনটি বাচ্চাটাকে বাজিয়ে যেই দেবেন মানে ধরে এবং আমাদের সাইডে সাথেই থাকবেন। নিয়ে আসতে যাবো অমনি বাচ্চাটা কুয়ার মধ্যে পড়ে যায়। আর এটা দেখে আমি চিৎকার করে লাফ দিয়ে ঘুম থেকে উঠি। আচ্ছা। তারপর আমার সারা শরীর ঘামতে থাকে, আমি ভয় পাই। ভাই উঠে আমি বসে আছি, আমি কিন্তু সাইডে তাকাইনি, আমি কিন্তু একদম বেডের একদম কর্নারে। আমার মনে হচ্ছে যে আমার সাইডে কিছু একটা শোয়া। আমি আস্তে আস্তে মানে ঘোরের মধ্যে প্রায় সাইডে তাকাই, সাইডে তাকিয়ে দেখি যে ওই সেম বাচ্চাটাই যেটাকে আমি স্বপ্নে দেখেছি, ওই বাচ্চাটাই আমার পাশে শোয়া। এবং ওই একইভাবে একই মানে তাদের দৃষ্টি ছিল উপরে আমার ফ্যানের দিকে, এক দৃষ্টিতে বাচ্চাটা ফ্যানের দিকে তাকিয়ে আছে। আচ্ছা। আমি এই জিনিসটা নিতে পারছিলাম না, আমি কি করব। আমি মানে ভেবে উঠার আগেই আমি বাচ্চাটার সাইডে তাকিয়ে যেটা দেখলাম ভাইয়া, সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, আর কখনো কল্পনাও করিনি যে এরকম জিনিস আমাকে দেখতে হবে। আমি দেখলাম ভাইয়া ওর পাশে, ওই বেবিটার পাশে একটা মহিলা শোয়া। মহিলাটারও দৃষ্টি পুরা, আপনি নিজের চোখে দেখছেন একদম? জি ভাইয়া, আমি একদম নিজের চোখে দেখছি যে মহিলাটারও দৃষ্টি একদম সেম উপরের দিকে, তার পুরো বডি স্থির। আমি আরো বেশি অবাক হলাম ভাইয়া যখন ওর হাতের দিকে দেখলাম। ওই মহিলার ডান হাতটা ভাইয়া কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে, মানে লম্বা হচ্ছে, একদম লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা। লম্বা হতে হতে মানে পুরা আমার রুমের যেই গেটটা, সেই গেট বরাবর চলে যাচ্ছে। ভাইয়া এটা আপনি একদম জাগা অবস্থায় নিজের চোখে দেখেছেন? ভাইয়া একদম জাগা অবস্থায়, এমনকি লাইটও জ্বালানো ছিল। আচ্ছা। ছোট চার্জার লাইট গুলো জ্বালানো ছিল রুমের। আমি ভাইয়া মানে তখন আর কোনো উপায় না পেয়ে আমি চিৎকার করলাম, কারণ মানে ওরা দুইজনই আমার নামার রাস্তাটাও ব্লক করে রেখেছে। আমি নিচে যে যাব, আমি যে দৌড় দিব, তারও কোনো উপায় ছিল না। পরে আমি চিৎকার দেওয়ার পরে আমার আম্মু আসে। আমার আম্মু আসার পরে দরজা নক করে, এটা আমি শুনতে পাচ্ছি যে আম্মু দরজা নক করছে, যে আম্মু দরজা নক করে বলে যে তুমি দরজা কেন লক করেছো। ভাই আমি কিন্তু দরজা লক করে কখনোই ঘুমাই না, বাট আনফর্চুনেটলি তখন কিভাবে দরজাটা লক হয়ে গিয়েছিল বুঝার কোনো মানে বুঝতে পারিনি। আর ভাই আমাদের বাসাগুলো আপনার অনেকটা ক্লোজ, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর দূরত্ব খুব বেশি ছিল না, তাই আশপাশের ফ্ল্যাটের যেই লোকজন আছে তারা আমার চিৎকার শুনে তারাও আমার বাসার মেন গেটে আসে। তারাও ভেবেছে যে হয়তো কোনো বিপদ হয়েছে, প্রবলেমে পড়েছে, হেল্পের দরকার, তারাও আসে। আমার আম্মু ভাই কোনো ওয়ে না পেয়ে, আম্মু যেটা বলে আম্মুর কাছ থেকে শোনা, কোনো ওয়ে না পেয়ে আম্মু মেন গেট খুলে দেয়। এলাকার কয়েকজন বড় ভাই এসে দরজা ভেঙে, রীতিমতো আমার রুমের দরজা ভেঙে তারা আমাকে রেস্কিউ করে। ভাইয়া 6 ঘন্টা পর আমার জ্ঞান ফেরার পর আমার আম্মুর কাছ থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে ভাই আমার ঘর নাকি পুরাটা পানিতে ভরা ছিল, মানে রীতিমতো ফ্যান থেকে টপ টপ করে পানি পড়ছে। ফ্লোরে যদি ভাইয়া পানি থাকে তাহলে বলা যায় যে হ্যাঁ বালতির পানি কেউ হয়তো ফেলেছে, কিন্তু আপনার থেকে রুফ থেকে কিভাবে পানি পড়বে, সেটা তো মানে টোটালি পসিবল না আর কি। তো ভাইয়া এরপর আমি আর মানে নিতে পারলাম না ভাইয়া, আমি আমার আম্মুকে সব কথা বলে দিলাম। সেই গাছের উপর ওই বাচ্চাটাকে দেখার পর থেকে শুরু থেকে যা হয়েছে সব বললাম। তো ভাইয়া এখানে বলি যে আমার দাদি কিন্তু আপনার এইসব জিন, তারপরে আমার দাদির কাছে কিন্তু জিন থাকে এবং তারা খুব অ্যাক্টিভ জিন। তো আমার দাদি হঠাৎ করে ওই দিন, অ্যাক্টিভ বলতে কেমন অ্যাক্টিভ বলেন তো? কি করে আপনি আমার দাদি বাড়িতে যদি যান তাহলে আপনি রোজ রাতে দেখতে মানে মনে করেন যে আপনি বাসাটাকে অগোছালো করে রেখেছেন, ময়লা করে রেখেছেন, পরের দিন সকালে উঠে দেখবেন যে আপনার বাসা পুরো ক্লিন। তার মানে তারা ভালো কাজ করে? হ্যাঁ একদম ভালো কাজ করে এবং তারা খুব ফ্রেন্ডলি, বিভিন্ন দিক থেকে সাহায্য করে। তো আপনাদের কোনো ভয় লাগে না ওই বাসায় যে এরা আছেন বা এরকম কিছু? আগে ভয় লাগতো, কিন্তু পরে মানে অভ্যাস হয়ে গেছে। তারাও তো আমাদের কেউ ক্ষতি করে না, রাইট, উপকারী করে। ওকে, তারপর কি বলছিলেন আপনি? সেখানে চলে যাই। তারপর ভাই সেই দিন সন্ধ্যাবেলায় হঠাৎ করে দাদি ফোন দেয়। দাদি কিন্তু এমনিতে অতটা আমার খোঁজ খবর নেয় না, দরকার হইলে নেয়, না হলে নাই।
তো সেই দিন হঠাৎ করে উনি ফোন দিয়ে আমার আম্মুকে বলেন যে কি ব্যাপার, ওর কি কোনো সমস্যা হয়েছে? আমার আম্মু বলে যে খামাখা টেনশন করবে, তাই আম্মু কিছু বলেনি। বলে যে না কিছু হয়নি, এই নর্মালি আছে। বলছে না, আমি স্বপ্নে দেখলাম যে ওর অনেক অসুস্থ, ওর অনেক মানে ওর সারা শরীর দিয়ে রক্ত বের হচ্ছে, এটা আমার দাদি স্বপ্নে দেখে। পরে আমার আম্মু বলে যে না কিছু হয়নি, আপনি টেনশন করেন না। তো ভাইয়া আমার আম্মু এটা চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই সেই দিন রাতে ভাই আমার জ্বর চলে আসে, প্রায় 103-এরও কিছুটা বেশি ছিল আম্মু যা বলে সেটা। আর ভাই আমার প্রচুর মানে ব্লিডিং শুরু হয় সেই দিন রাতে। তো আমার আম্মু মানে অস্বাভাবিকটা মানে লক্ষ্য করার পর আম্মু আব্বুকে ফোন দেয়। আব্বু তখন মানে বাইরে ছিল আর কি, অন্য একটা জায়গায় পোস্টিং ছিল। তো ওখান থেকে আব্বুকে মানে জরুরি ভিত্তিতে এখানে নিয়ে আসে। আর ভাইয়া আমি তখন ওই এলাকার যে সিএমএইচ আছে তাতে আমাকে অ্যাডমিট করা হয়। অ্যাডমিট বলে যে ওর হচ্ছে মানে কিডনিতে পাথর হওয়ার প্রাইমারি স্টেজে। আচ্ছা, এটা বলে ডক্টর। আর ভাইয়া তখন কিন্তু আমার এসএসসি পরীক্ষার অনলি 7 থেকে 8 দিন বাকি। খুব ক্রিটিক্যাল টাইম। জি ভাইয়া, 7 থেকে 8 দিন বাকি আর মাত্র পরীক্ষার। ডক্টর তো বলেই দিয়েছে ভাইয়া যে না, ও এবার আর এক্সাম দিতে পারবে না, এবারটা আপনারা গ্যাপ দেন। তো এটা শুনে তো আমার আব্বু আম্মু অনেকটা ভেঙে পড়েছে। আব্বু তো কিছুই জানে না, আব্বু তো ভেবেছে যে হয়তো এটা অসুস্থতা, কিন্তু আম্মু তো জানে ব্যাপারটা যে কি। তো এরপর কোনোভাবেই কিছু হচ্ছে না, ব্লিডিং বন্ধ হচ্ছে না। ডক্টর বললো যে না, একে ভর্তি থাকা লাগবে, মানে বাসায় নিয়ে যাওয়ার উপায় নাই। আচ্ছা। আর আমার দাদি কিন্তু ভাইয়া রীতিমতোই ফোন দিচ্ছে যে ওর কিছু একটা হয়েছে, তুমি বলো, আমি সবকিছু মানে টের পাচ্ছি। কিন্তু আমার আম্মু মানে কোনো ওয়ে না পেয়ে শেষমেশ বলল যে এরকম ও দেখেছে গাছের ওপর থেকে শুরু করে তারপরে ঘুমের মধ্যে এগুলা দেখে, তো এসব ওর সাথে হচ্ছে, এখন কি করা যায়? তখন আমার দাদি বলল তুমি আগে কেন এসব কথা বলনি, তাহলে তো এত দূর বিষয়টা গড়াতো না। তখন আমার দাদি বলল যে আমি যেটা বলছি সেটা করো, আর আব্বুকে যেন কিছু না জানাই, এটা বললো। দাদি বললো যে তুমি ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাও। তখন আম্মু বলে যে হসপিটাল থেকে বাসায় নিয়ে যাও মানে ডক্টর যদি না রিলিজ করতে চায় আমরা কিভাবে নিয়ে যাবো? বলছে তুমি রিকোয়েস্ট করো। তখন আম্মুর রিকোয়েস্টে ডক্টর আঙ্কেল বললেন যে ঠিক আছে, এখন যেহেতু অনেকটা মানে কন্ডিশন একটু বেটার, হ্যাঁ বেটার, তো আপনি বাসায় নিয়ে যান, বাট আমরা ওকে ট্রিটমেন্টের ভিতরেই রাখবো। তখন আম্মু বললো যে ওকে, ওর বাসায় ওর ট্রিটমেন্ট হবে। আমাকে বাসায় নিয়ে গেল ভাইয়া। বাসায় নিয়ে যায় তখন আপনার দাদির পরামর্শে? জি, দাদির পরামর্শে। বাসায় যখন নিয়ে যায় তখন ভাই সন্ধ্যা ছিল। সন্ধ্যাতে বাসায় নিয়ে যাওয়ার পর দাদি ফোন দেয়। দাদি আম্মুকে ফোন দিয়ে বলে যে ওকে ফোনটা দাও, আমার সাথে একটু কথা বলবো। তারপর আমাকে ফোনটা দিল। আমাকে ফোন দিয়ে দাদি বলে যে দাদু যা হয়েছে এগুলোতে ভয় পাওয়ার দরকার নাই, আমি এখন তোমাকে যেটা বলি তুমি সেটা করো। আমি বলছি হ্যাঁ দাদি বলেন। বলছে আজকে রাতে তোমার ঘরে একজন আসবে যে তোমাকে সুস্থ করে দিয়ে যাবে, তুমি ভয় পাবা না, তুমি একদম ভয় পাবা না, আর হচ্ছে কাউকে কিচ্ছু বলবা না, যা দেখবা সেটা একদম চুপচাপ দেখবা, কোনো আওয়াজ করা যাবে না, ও যা করবে ওকে করতে দিবা। আমি বললাম যে ঠিক আছে দাদি, আমি ভয় পাবো না। তখন ভাইয়া যথারীতি সবাই ডিনার করে শুয়ে গেল। তারপর আমার আম্মু কিন্তু জানে যে এরকম কিছু একটা হবে আজকে রাতে। তো ভাই আমি শুয়ে আছি, আমি তো অপেক্ষা করছি যে জিনিসটা কি, আমিও একটু দেখি। ভাই অনেকক্ষণ হলো কোনো রকম কোনো মানে কিছুই আন্দাজ করতে পারলাম না। যে তারপর আস্তে আস্তে কখন আমি ঘুমিয়ে পড়েছি আমার খেয়াল নাই। পরে প্রায় আপনার ফজরের আগ দিয়ে প্রায় 3টা বা 3:30 এরকম সময় হঠাৎ ভাইয়া আমি চোখ মেলতে দেখি আমার মানে ঘরটা ধোঁয়াতে মানে ভরে যাচ্ছে আস্তে 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 আস্তে, অনেক কুয়াশা যখন একসাথে হয় যেরকম ওই রকমটা। পরে আমি সারা ঘরে একবার তাকালাম যে কি হচ্ছে। পরে ভাই আমি দেখি আমার মানে পায়ের দিকটাই মানে কুয়াশাগুলো জমাট বেঁধে আছে। আচ্ছা, জমাট বেঁধে আস্তে আস্তে সেগুলা একটা অবয়ব মানে একটা শরীরের আকার নিচ্ছে, একটা মানুষের আকার। পরে আমি মানে অনেক ভালো মতো সেই জিনিসটা লক্ষ্য করার পর দেখলাম যে ওটা একটা লোক, একটা মানুষে পরিণত হলো। একটা মানুষে পরিণত হলো। মানুষটা অনেকটা জোব্বা পরে থাকলে যেরকম মানে আকার হয় সেরকম, লম্বা কোনো পোশাক, হ্যাঁ লম্বা কোনো পোশাক, এবং মানুষটাও স্বাভাবিক হাইটের চেয়ে অনেকটাই লম্বা আর কি। তো ভাইয়া মানুষটা আমি দেখলাম যে সেই
মানে লোকটা প্রায় আপনার 5 মিনিট ধরে স্থির মানে ওভাবে দাঁড়িয়ে আছে, নড়ে না চড়ে না কিছু করে না। 5 মিনিট ধরে যে জায়গাতে দাঁড়ানো ছিল সেইভাবেই দাঁড়িয়ে আছে। 5 মিনিট পর সেই জিনিসটা দেখলাম ভাইয়া মানে মুভ করে আমার পুরা ঘরকে মানে পুরা রুমটাকে ও একটা রাউন্ড দিল। আচ্ছা। আর ভাই এখানে আরেকটা বলি, আমি একটু ভুলে গিয়েছিলাম, আমার দাদি কিন্তু আমাকে বলেছিল যে চাল ভাজা আছে না, জি জি জি, চাল ভাজা, বলছে তুমি তোমার আম্মুকে বলবা যে 1 বাটি চাল ভাজা যেন তোমার পাশে কোনো একটা বাটিতে রেখে দেওয়া হয়। আচ্ছা, রেখে দেওয়া হয়। তো ওকে। ওই দাদির নির্দেশ মতো চাল ভাজা ওখানে রাখা ছিল। তো ভাইয়া ওই জিনিসটা আমার পুরা রুমটাকে মানে রাউন্ড করে ঘুরে আসার পর ও এসে আমার যে টেবিলের উপর যেখানে চাল ভাজাটা রেখেছিলাম ওটার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া মানে জিনিসটা আমার থেকে মানে মাত্র 1 থেকে 1.5 হাত দূরে ছিল, আমি জি। দেখতে পাচ্ছি তার ফেসটা, আমি বুঝতে পারি না কিন্তু কিছু একটা আছে সেটা বুঝতে পারছি। পরে ভাইয়া ওই অত লম্বা মানুষটা মানে ঝুঁকে যেভাবে সিজদা করে সেভাবে ওই চালের বাটিটার উপর ঝুঁকে কিছু একটা করলো। করার পর ভাইয়া ওভাবে আবার ওই সিজদার রত অবস্থায় সে প্রায় 5 মিনিট আবার ওভাবে স্থির হয়েই ওই কি যেন করছিল। পরে 5-6 মিনিট পর সে আবার উঠে দাঁড়ালো, মানে সোজা হয়ে আবার আমার ঘরটা পুরা মানে চক্কর দিল, পুরো ঘরটাকে সে রাউন্ড করে কিছু একটা করলো। পরে ভাইয়া আমার দরজাটা আমি দেখছি ভাই, আমার দরজাটা হালকা একটু চাপানো ছিল, ও সুন্দর করে ভাইয়া দরজাটা খুলে ঘর থেকে বের হওয়ার পর ভাইয়া সম্ভবত ও আমার পুরো বাসাটাই রাউন্ড করে গেল, কারণ আমি তাকে প্রায় 3 বার দেখলাম। একবার ঘুরে মানে আমার দরজার পাশে প্রায় ও 3 বার আসলো, পুরো বাসাটা রাউন্ড দিয়ে সে 3 বার আসলো। এইভাবে করতে করতে ভাইয়া কিছু একটা করে মানে কি করলো সেটা জানি না, বাট ও কিছুক্ষণ পর প্রায় আপনার আধা ঘন্টা পর আমার ঘরে আবার আসলো, যেখান থেকে আমি ওই জিনিসটাকে দেখেছিলাম ফার্স্ট যেখানে, সেইখানে এসে আবার ও স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তখন ভাইয়া ফজরের আজান দিচ্ছে, ওই টাইমে ভাইয়া জিনিসটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেল, আপনার চোখের সামনে আবার ভ্যানিশ হয়ে একদম গেল। আমার চোখের সামনেই ভ্যানিশ হয়ে গেল। আর ভাইয়া আমি তো মানে অবাক যে এইসব জিনিসও মানুষ দেখে, হ্যাঁ ওই জিনিসগুলো কেউ না দেখলে বিশ্বাস করবে না। খুব স্বাভাবিক, সত্যি কথা। এবং আপনার চোখের সামনেই পুরো জিনিসটা ঘটেছে, এরপরে কি হলো? এরপরে ভাইয়া সকাল হওয়ার পরে ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না ভাই, আমি উঠে দাঁড়ানোর যেখানে আমার ক্ষমতা ছিল না জি। সেখানে ভাই আমি একটু ট্রাই করে দেখলাম যে আমি হাঁটতে পারছি, রীতিমতো আমি হাঁটতে পারছি এবং স্বাভাবিক কাজকর্মগুলো আমি করতে পারছি। পরে আবার আব্বু ডক্টরকে ডাকলো যে ও তো হাঁটাহাঁটি করতে পারছে। তখন ডক্টর আবার চেক আপ করে বললো যে ও তো এখন সুস্থ, ও তো মানে স্বাভাবিক কাজ তো করতে পারে কোনো সমস্যা নাই। না। মানে এটা জাস্ট মিরাকেল আর কি, যেটা কিভাবে হলো। মানে এটা আপনার জীবনে ঘটেছে একদম পুরোপুরি। জি ভাই, একদম আমার জীবনে ঘটা। এবং তখন আমি ভেবেছিলাম যে আপনাকে ওটা বলবো আর কি, কিন্তু আচ্ছা। সময়ের অভাবে আর কি তো হয়। তারপর থেকে কি এখন পর্যন্ত আর কোনো সমস্যা হয়েছে আপনার? ভাই সেরকম সমস্যা হয় না, কিন্তু আমার স্বপ্নে প্রচুর মানে আমি স্বপ্নে যা দেখি, বিশেষ করে ভাই আমি আমার মাকে নিয়ে স্বপ্নে যা দেখি সেটাই সত্যি হয়। ভাই ও। এটা কি আমি বলবো? এটা আমরা তাহলে আরেকটা ঘটনায় বলবো। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনাটা অনেক চমৎকার ছিল, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ আশিক রহমান ওয়াহিদ। ওনার বাড়ি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়গালী ইউনিয়নের দেওরা গ্রামে। ঘটনাটি 2 ভাগে বিভক্ত। একটি অংশ বহু আগের, সেই রাজা, সেই ব্রিটিশ পিরিয়ডের সময়কার, আর আরেকটি অংশ ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া। অনেক আগে যখন পাল রাজাদের শাসন চলছিল এই বাংলায়, তখন একটি ঘটনা এখানে ঘটে। এই গ্রামের নাম হচ্ছে দেওরা। একটা সময় পাল রাজবংশের রাজার যে রাজ্যগুলো বিভিন্ন জায়গায় বিস্তৃত ছিল, এখানে একজন রাজা ছিল, তার নাম হচ্ছে দেওপাল। অনেকে তাকে ভূতপাল বলতো। তার আসল নাম কি এই বিষয়ে এখন ওইভাবে জানা যায় না। এই দেওপাল বা ভূতপাল রাজা কেন বলা হতো? কারণ হচ্ছে উনি দেও বা ভূত নাকি পালতেন। মূলত এই কারণেই এই গ্রামের নাম হয়ে গেছে দেওরা।
এই ভূতপাল যিনি রাজা ছিলেন তার নাকি অনেকগুলো দেও বা ভয়ঙ্কর শক্তিশালী জিন ছিল বা ভূত ছিল। কোনো এক সময় নাকি এক রাত্রেই 48 ঘন্টা পুকুর খনন করা সম্ভব ছিল সেই দেউদের পক্ষে। আগে তো পানির অনেক সংকট ছিল, বিভিন্ন জায়গায় পুকুর খনন করতে হতো। এই রাজা নাকি এই দেউদেরকে দিয়ে সেই পুকুর খনন করাতেন। তো যাই হোক, এরকম আরো অনেক ঘটনা, ছোট ছোট ঘটনা আছে আর কি। তবে কালক্রমে রাজার যেই রাজবাড়িটি মাটির নিচে চলে গেছে, সেখানে ফসলি জমির মতো হয়ে গেছে আর কি। তো ঘটনায় এখন যেটা শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটা 1890 সালের দিকে ঘটেছিল বলে শোনা যায়। একজন প্রতিবেশী দাদি ছিলেন, সবাই তাকে বোতার বুড়ি বলে ডাকতেন। তো ঘটনাটি ঘটেছিল সেই দাদির বাবার সাথে। সেই দাদির বাবার নাম সঠিক আসলে কারোরই জানা যায় না, কারো জানাও নাই। তো ঘটনা বলার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমরা বড় বাবা বলে ডাকি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই বড় বাবা ছিলেন একজন কৃষক মানুষ, কৃষিকাজই তার আয়ের প্রধান উৎস ছিল। তো একদিন মাঠে উনি কাজে গিয়েছেন, সেই রাজবাড়ির যে ঘরটা অনেকটা মাটির নিচে চলে গিয়েছে আর কি, তো ওইখানটাতে গিয়েছেন আর কি। তো ওখানে যখন উনি জমিতে আইল কাটতে যাবেন, কোদাল চালিয়েছেন, তখন হঠাৎ করে ঠং করে একটা শব্দ হয়েছে। প্রথম দিকে উনি আসলে এই শব্দটা শোনার পর খুব একটা কিছু বুঝতে পারেন নাই। এরপর যখন আবার কোদালের কোপ দিয়েছেন, আবারও ঠং করে শব্দ হয়েছে। তখন চিন্তা করেন কি ব্যাপার, নিচে ধাতব কোনো কিছু আছে নিশ্চয়ই। এরপর উনি মাটি খুঁড়তে খুঁড়তে যখন কিছুটা খুঁড়েছেন, হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস দেখতে পান মাটির নিচে সুন্দর করে সাজিয়ে রাখা 7টা ড্যাগের মতো। মূলত মাটি সরানোর সাথে সাথে দেখতে পান যে এত সুন্দর করে 7টা ড্যাগ এক জায়গায় রাখা হয়েছে, আপনি মনে হচ্ছে যে ওনার সামনে এটা চলে এসেছে। উনি কি করেছেন, এই জিনিসটা যখন আরো কাছে গিয়ে দেখার চেষ্টা করেছেন, হঠাৎ করে ভূমিকম্পের মতো মাটি কাঁপতে থাকে, আর ঝনঝন শব্দ করে ওই মাটির উপর যে ডেকগুলা উনি দেখেছিলেন, উপরে বলতে আসলে কিছুটা খনন করার পর যেগুলো দেখেছিলেন আর কি, ওগুলো আবার মাটির নিচে চলে যায়। চলে যাওয়ার সাথে সাথে ঠিক উনি যতটুকু গর্ত করেছিলেন আবার ওইরকম হয়ে যায়, অতটুকুই গর্ত। এরপর বাড়িতে এসে এই বিষয়টা সকলের কাছে শেয়ার করেন। কেউ বিশ্বাসই করতে চায় নাই। ওই রাত্রে উনি যখন ঘুমিয়েছেন, তখন একটা অবয়ব আসে। অবয়বটার চেহারা ওনার নাকি খুব ভালো মনে নাই, খুব ভয়ঙ্কর না এরকম কোনো কিছু চেহারা ভালো বুঝতেও পারেন নাই। স্বপ্নে ওই অবয়বটা এসে বড় বাবাকে বলে, দেখ তুই তো আমাকে দেখে ফেলেছিস, যাক দেখেই যেহেতু ফেলেছিস, আর আমাদেরকে যদি কেউ দেখে ফেলে তখন আমাদের উপর একটা দায়িত্ব এসে বর্তায়। তুই কালকে তোর বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখবি, আমি আসব, তোর কাছে থাকবো, কিন্তু খবরদার এই বিষয় কাউকে বলবি না। স্বপ্নে বলা কথা অনুযায়ী পরের দিন বাড়িটা উনি খুব সুন্দর করে পরিষ্কার করেছেন, কাউকে কিছু বলেন নাই। বাড়ির সদস্যরা যদি কেউ কিছু জিজ্ঞেস করেছে, বলছে এমনি পরিষ্কার করতেছি, পরিষ্কার করে রাখা ভালো না। গভীর রাত্রে ঝনঝন ঝনঝন শব্দ করতে করতে নাকি ওনার যে ঘরটা ছিল সেই ঘরের মেঝে ফেটে ওই টাকার কলসগুলো উঠে আসে। এরপর থেকে বেশ ভালোই দিনকাল কাটতে থাকে। যেই মানুষের আসলে কষ্টে কষ্টে দিন কাটছিল, হঠাৎ করে তার জীবনযাপনের পরিবর্তন সকলেরই তো চোখে লেগে যায়, তাই না? ঘটনাটা কিন্তু ঘটেছিল রোজার ঈদের পরে, আর মাসখানেক এভাবে কেটে গেছে। এদিকে কোরবানির ঈদও সামনে চলে আসছে, আর তার বন্ধু বান্ধবরা বুঝতে পারে না ঘটনা কি, এর এত উন্নতি কিভাবে হচ্ছে, এত জাঁকজমকপূর্ণ চলাফেরা, এত ভালো ভালো খাবার দাবার। কয়দিন আগেই মানুষের বাড়িতে দিনমজুরের কাজ করতো, কৃষিকাজ করে কোনো রকমের জীবনযাপন করতো, এখন এত উন্নতি কিভাবে হচ্ছে? তো বন্ধু বান্ধবরা তো বিভিন্নভাবে তাকে জিজ্ঞেস করেছে, উনি তো বলেন নাই। তো এক বন্ধু তাকে এমন ভাবে ধরেছে, শেষ পর্যন্ত উনি বলে দিয়েছেন যে এই ব্যাপার, আমি তো এরকম এরকম জিনিস পাইছি। তখন ওই বন্ধু তাকে একটা কুবুদ্ধি দেয়, মূলত হিংসার বশবর্তী হয়ে সেই বুদ্ধিটা দিয়েছিল। সে বন্ধু বুদ্ধি দেয় যে শোন, এই জিনিস কিন্তু সবসময় থাকে না, একটা ভুল করবি এই জিনিস চলে যাবে। এমন একটা বুদ্ধি আছে, যেই বুদ্ধি যদি তুই শুনিস বা করিস, সেই অনুযায়ী কাজ করলে এই জিনিসগুলো কখনোই যাবে না। ওই জিনটা চলে যাবে, কিন্তু ওই জিন এই মালগুলো নিতে পারবে না, সব তোর। শুনবি সেই বুদ্ধি? তো উনি বলেছেন হ্যাঁ বল, ভালোই তো বুদ্ধিটা। তো বুদ্ধি দিয়েছে যে আসতেছে তো কুরবানি ঈদ, কুরবানি ঈদে গরু জবাই করার পর ওই জবাইকৃত গরুর কিছু রক্ত উঠায় রাখবি, আর রাতের বেলা যখন ওই জিনিসগুলো আসবে তখন কি করবি, খুব দ্রুত ওই 7টা ড্যাগের সাথে এই গরুর রক্তটা মাখাই দিবি। উনি চিন্তা করছেন যে বাহ, ভালো বুদ্ধি তো, এটা করলে তো আর ওই জিনিসগুলো চলে যাবে না, আবার হাতছাড়া হবে না। আর যেই বুদ্ধিটা
আসলে দিয়েছিল আর যে বুদ্ধিটা দিয়েছিল সেও জানতো যে আসলে এটার পরিণতি কি, হিংসার বশবর্তী হয়ে বুদ্ধি দিয়েছে। মূলত এইটা খুব ভয়ঙ্কর একটা কাজ। তো যাই হোক, সত্যি কুরবানি ঈদের দিন গরু জবাই করা হয় বিভিন্ন জায়গায়। উনিও তো অনেকগুলো গরু জবাই করেছেন, গ্রামের বিভিন্ন লোকদেরকে মাংস বিতরণ করেছেন, আর গরুর কিছুটা রক্ত উনি উঠিয়ে রেখেছেন। ওই রাত্রেই যেই জায়গাটাতে, ঘরের যেই জায়গাটাতে ওই ড্যাগগুলো থাকে, ওখানে গিয়ে উনি ওই ড্যাগগুলো বের করেছেন। একটা বিশেষ প্রক্রিয়াগুলো এমনিতেই বের হতো আর কি, যেটা ওই জিন শিখিয়ে দিয়েছিল। তো সেই প্রক্রিয়া যখনই ওই ড্যাগগুলো ওনার সামনে আসে, তখনই খুব দ্রুত ওই 7টা ড্যাগের সাথে ওই রক্ত মাখিয়ে দেন। যখনই এটা করেছেন, সাথে সাথে মাটি কাঁপতে থাকে, ভূমিকম্প হতে থাকে, আর ভয়ঙ্কর শব্দে একটা আর্তনাদ হতে থাকে, যে কি করলি তুই, তুই কি করলি, একটা কাজ করলি, আমি তোর উপকার করলাম, তুই এই পরিণতি করলি নিজের জন্য আর আমার জন্য, তুই আমার কি বড় ক্ষতি করলি, শুধু কি আমার ক্ষতি করলি, তুই তো তোর নিজেরও ক্ষতি করলি, হায় হায় এখন কি হবে। তো এটা নাকি হতে হতেই ওই মাটির ড্যাগগুলো আবার মাটির নিচে চলে যায়। এরপর ওই দিনই, এর কিছু সময় পরে ওনার যত সন্তানাদি ছিল, 3-4 জন 5 জন যাই ছিল আর কি, এরা প্রত্যেকেই একসাথে রক্ত বমি করতে করতে মারা যায়, এমনকি ওনার স্ত্রীও রক্ত বমি করতে করতে মারা যায়। ওনার একটা সন্তান ছিল মেয়ে, তাকে আর একটা বাড়িতে উনি দত্তক দিয়েছিলেন, কারণ এতগুলো সন্তান ওনার জন্য পালন করা খুব কষ্টকর ব্যাপার ছিল। যখন ওনার অবস্থা খুব খারাপ ছিল, যখন ওনার অবস্থা ভালো হয় তখন অবশ্য ওই সন্তানকে উনি আনতে গিয়েছিলেন, কিন্তু ওই পরিবারে ওই সন্তান বড় হওয়ার কারণে ওই পরিবারের সদস্যরা ওই সন্তানকে আসলে এমনভাবে আপন করে নিয়েছিল তারা কোনোভাবেই দেবে না, আর ওই সন্তানও আসবে না। এই কারণে ওই সন্তান ওই বাড়িতে ছিল। ওই সন্তানটা বেঁচে যায়। স্বপ্নে ওই অভাবটা আবার আসে, এসে বলে যে তুই এমন একটা কাজ করলি, তুই নির্বংশ হয়ে গেলি, আমারও ক্ষতি করলি, শুধু তোর একটা মেয়ে বেঁচে গেল, অন্য বাড়িতে দত্তক দিয়ে রেখেছিলি এই কারণে। তবে তুই যখন কাউকে বলে দিয়েছিলি এই বিষয়টা, তখনও তোকে আমি কিছু বলি নাই, কিন্তু তুই যে কাজটা করলি এটা তুই খুব খারাপ করছিস, তুই নিজেও জানিস না তুই কি করছিস। তো যাই হোক, এরপরে উনি ওই জিনিসটাকে আর কখনোই স্বপ্নে দেখেন নাই। আর এই যে যেই মেয়েটা বেঁচে গিয়েছিল, সেই হচ্ছে এই বোতার বুড়ি। এই বোতার বুড়ি এই ঘটনাটা বিভিন্ন মানুষের কাছে বলেছেন, কারণ যখন সব সন্তানাদি মারা যায় তখন বাধ্য হয়েই ওই মেয়েটাকে উনি নিয়ে এসেছিলেন। মেয়েটাকে যখন একটু বড় হয়, কেন এই ঘটনা ঘটলো এই বিষয়টা ওনার মেয়ের কাছে বলেছিলেন। এই যে যেই বৃদ্ধ দাদি, এই বোতার বুড়ি নামে যিনি পরিচিত ছিলেন, উনি কিন্তু বৃদ্ধ হয়েই মারা গিয়েছিলেন। ওনার মৃত্যু কিন্তু ঠিক ওনার অন্য ভাই বোনদের মতো যেভাবে রক্তবমি হতে হতে মারা গিয়েছিল, ঠিক ওভাবেই হয়। ওনার বয়স হয়ে গেলে তো স্বাভাবিকভাবে মানুষের বিভিন্ন ধরনের অসুখ বিসুখ এসে ভর করে, অসুখ বিসুখের কারণেই উনি মারা গিয়েছিলেন বলে ধারণা করা হয়, কিন্তু মৃত্যুর ঠিক আগে এই ধরনের রক্তবমি শুরু হয়ে যায়, এরপরে উনি মারা যান। যাই হোক, পাশে একটা বিশাল পুকুরও রয়েছে, সেই পুকুর নিয়ে এখন তেমন কিছু একটা ঘটে না। তবে ওই বংশের, মানে ওই যে যিনি আসলে ওই জিনিসটা পেয়েছিলেন, ওনার তো আরো ভাই ব্রাদাররা ছিল, ওই বংশের একজন বাচ্চা 1 যুগ পর পর প্রতি 12 বছরে একজন নাকি মারা যায় ওই পুকুরে ডুবে। পাশে একটা পুকুর আছে, ওই পুকুরে ডুবে মারা যায় আর কি। ধারণা করা হয় ওই ড্যাগগুলো এখন ওই পুকুরেই রয়েছে। এবার আসি আমরা আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন ওনার পরিবারের ঘটনায়। গত রমজানের যে ঈদ, এই ঈদের পর থেকে ওনাদের বাড়ির গেটের সামনে একটা বড় বাসা রয়েছে, ওই জায়গাটাতে রাতের বেলা কে যেন এসে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে, খুব করুণ সুরে কান্নাকাটি করে। তো প্রতিদিন এরকম করে। তো একবার কি হয়েছে যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, ওনার মা সাহস করে উঠেছেন, গেটের কাছে গিয়ে জিজ্ঞেস করছে, বাইরে কে কান্নাকাটি করে, কোনো উত্তর দেয় না। তো উনি রাগ করে এই গেট খুলতে যাবেন, হঠাৎ করে খপ করে ওনার হাত চেপে ধরেছে এই ওয়াহিদ ভাইয়ের আম্মা, মানে ওয়াহিদ ভাই যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন কি তার আব্বা ওনার আম্মার হাত চেপে ধরেছেন। এই কোথায় যাবো এত রাত্রেবেলা, খবরদার বাইরে যাবা না। এরপরে ওনার পরিবারের সদস্যরা রাতের বেলা কিন্তু এই কান্নাকাটির শব্দে কখনোই বাইরে কেউ যান নাই। তবে মাসখানেক আগে আরেকটি ঘটনা ঘটে, সেটা হলো ওনাদের গ্রামে একজন মারা গিয়েছিলেন। তো ওনার ফুপু আসছিলেন, ওয়াহিদ ভাইয়ের ফুপু আসছিলেন সেই ব্যক্তিকে দেখতে। সেই ফুপু কিন্তু কালো জাদুতে আক্রান্ত, কেউ তাকে কালো জাদু করেছিলেন আর কি। তো ওনাকে অনেক কিছু মেনে চলতে হতো। তো উনি সেই বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে যাওয়ার পর ফুপুকে আবার এক
একটা জিনে আসর করে। মূলত এই কালো জাদুর মাধ্যমে ওনার উপর একটা জিন চালান করে দেওয়া হয়েছিল। মৃত বাড়ি যাওয়ার পরপরই ওই জিন তার উপর আসর করে। তখন একটা কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। তো কবিরাজ আসন করে এই ফুপুর উপরে সেই জিনটাকে হাজির করে। যখন জিনটাকে হাজির করেছে তখন এক অদ্ভুত তথ্য জানতে পাওয়া যায়। সেটা হলো ওই জিনটা জানায় যে তার নাম নাকি কালী, সে এই পুকুরেই থাকে। তো সেই জিন বলে যে এই ওয়াহিদ ভাইয়ের পরিবারের জন্য নাকি তার সমস্যা হয়। এমনিতেও তো ফুপুর উপরে ব্ল্যাক ম্যাজিকের প্রভাব ছিল, কিন্তু ওইখানে আসার পর, মানে ওই মৃত ব্যক্তির বাড়িতে যাওয়ার পর মূলত আগে থেকে চালান করা জিন আসতে পারে নাই কাছে, কিন্তু এই জিনটা তার উপর ভর করেছে। আর ওই জিনটা নাকি বলেছে যে এই ওয়াহিদ ভাইয়ের পরিবারকে একদম নির্বংশ করে দেবে। তখন কবিরাজ বলে যে দেখ, এত নাটক দেখিয়ে লাভ নাই, আসছিস ভালো কথা, তোর কি কারণে সমস্যা হয় বল, সেই সমস্যা যাতে সমাধান করা যায় সেই চেষ্টা করব। তখন ওই জিনটা বলে যে ওরা এদিক দিয়ে হাঁটাচলা করতে পারবে না, রাতের বেলা তো পারবেই না, দিনের বেলা খুব প্রয়োজনে যেতে পারে। আর যেহেতু আসর করেই ফেলেছে, এই রাত্রেই 1 কেজি দুধ এবং সুন্দর দেখে কয়েক খালি কলা এবং একটা নতুন গামছা রেডি রাখতে হবে, এবং এটার উপরে ওই যে বাজার, ওই গামছার উপরে এই জিনিসগুলো রেখে চলে আসতে হবে, আর 1 বিড়া পান দিয়ে আসতে হবে। তো সত্যি ওই রাতে এটা করা হয়েছিল, আর ওই জিনটাও ফুপুকে ছেড়ে চলে গিয়েছিল। একটা অদ্ভুত ব্যাপার আমার সাথে শেয়ার করেন ওয়াহিদ ভাই, আমি যখন তার সাথে ফোনে কথা বলছিলাম, সেটা হচ্ছে যে এই জিনটা নাকি সত্যিই এই পরিবারে এসে বড় ধরনের ক্ষতি করত, কিন্তু পারে নাই কেন? জিনটা যেই পথ দিয়ে এসে এই বাড়িতে ঢুকবে, ওই পথে আব্দুল্লাহ নামক একটা পরহেজগার জিন থাকে। ওই জিনের কারণে সরাসরি সে এই বাড়িতে ঢুকে ক্ষতি করতে পারতো না। যেহেতু ওই পরিবারের একজন সদস্য, ওই ফুপুকে সুযোগ বুঝে তার উপর আক্রমণ করেছে। আর এখনো নাকি ওই আব্দুল্লাহ নামক জিনটা ওই বাড়ির পাশেই থাকে, পাহারা দেয়, মূলত সেখানেই সে থাকে, আর আশেপাশে কোনো খারাপ জিনকে সে ঘেঁষতে দেয় না। তো এটাই ছিল ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন, ভালোর দলে আছেন। আমি রিপন লালমিরহাট থেকে। আজকে যে ঘটনাটা আমি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটা আমাকে পাঠিয়েছেন বা আমি তার কাছ থেকে শুনেছি। তার নাম হচ্ছে রাফাত ভাই। তিনি আমার দুঃসম্পর্কের কলিগ ছিলেন। তো তিনি আমাকে একটা ঘটনা শেয়ার করেছেন। আমি চেষ্টা করব সেই রাফাত ভাইয়ের মতো করে আপনাদেরকে শেয়ার করার। তো রাফাত ভাই যখন ঢাকা মিরপুরে ছিলেন, সেই সময়ে তিনি জব করতেন। সেই সময়কার একটা ঘটনা, তিনি ঘটনাটার সম্মুখীন হয়েছিলেন 2005 সালের দিকে। সেই সময় আজকের মিরপুর আর সেই সময়কার ঢাকা মিরপুর সেম ছিল না। সেই সময়ে অনেক ঘন জঙ্গল, ফাঁকা মাঠ, তারপরে কিছু জলাশয়, প্রচুর মানে অনেক কটা জলাশয় ছিল সেই সময়কার ঘটনা। তো তিনি সেই সময় একটা নতুন ঢাকায় টেক্সটাইলের জব নেন এবং তিনি ম্যানেজার পদে ছিলেন। তো ম্যানেজার পদে থাকার সময় তিনি যথেষ্ট ভালো স্যালারি পেতেন এবং তার ভালো দিনকাল চলে যাচ্ছিল। তো একদিন তার মানে বছরের সে সময় মাস ছিল ডিসেম্বর মাস, 2005-এর ডিসেম্বর মাস। খুবই শীত ছিল, আর সেদিন যেহেতু ডিসেম্বর মাস, সেদিন তিনি ম্যানেজার ছিলেন এবং তার হিসাব মানে ডিসেম্বরের হিসাব ক্লোজ করার জন্য তিনি অনেক রাত পর্যন্ত অফিস করেন, এবং অফিস করার কারণে তার অনেক রাত হয়ে যায়। এবং রাত হয়ে যাওয়ার পর যখন তিনি ঢাকা মিরপুর 10-এ আসেন, এবং সেখানে আসার পর তিনি আজকের মতো যেমন রাইডার বা সারা রাত যেরকম রিক্সা বা উবার পাওয়া যায়, সেরকম ওইরকম কিছুই পাওয়া যাচ্ছিল না। সেই সময় একমাত্র পরিবহনের মাধ্যম ছিল রিক্সা এবং কিছু প্রাইভেট কার। যারা বড়লোক ছিল তাদের নিজস্ব প্রাইভেট কার ছিল, আর ম্যাক্সিমাম মানুষেরা সবাই রিক্সাতেই যাতায়াত করতো। তো তিনি সেই সময় ঘড়িতে দেখলেন যে রাত প্রায় 12টা পার হয়ে গেছে, এবং সেই সময় দেখলেন যে কোনো রিক্সা তেমন পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ অপেক্ষা করার পর তিনি তার সামনে দিয়ে একটা রিক্সা যাইতে দেখলেন, এবং তিনি রিক্সাকে ডাক দিলেন, এবং রিক্সাটা তার সামনে এসে দাঁড়ালো। তিনি লক্ষ্য করলেন যে রিক্সাওয়ালাটার মাথায় একটা চাদর মোড়ানো। যেহেতু শীতকাল চলছে, তার ফেসটা দেখা যাচ্ছে না, সে হয়তোবা তার ওই ধরনের পোশাক ছিল না। তিনি রাফাত ভাই মনে করলো যে কারণে সে হয়তো চাদর মুড়ি দিয়ে আছে। তো রাফাত ভাই জিজ্ঞেস করলো যে আপনি কি মিরপুর 12-তে যাবেন? তো
তো সেই রিক্সাওয়ালা মাথা নাড়িয়ে বললো যে হ্যাঁ ওঠেন। তো সেই রিক্সাওয়ালা বললো যে ভাড়া কিন্তু এত দিতে হবে। তো রাফাত ভাই দেখলেন যে নর্মালি ভাড়া যেটা তার থেকে প্রায় 5 গুণ ভাড়া চাচ্ছে সেই রিক্সাওয়ালাটা। তো কোনো উপায় না পেয়ে তিনি যেহেতু অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করতেছেন এবং কোনো রিক্সা পাচ্ছেন না, তাই তিনি কোনো দরদাম না করে তিনি রিক্সাতে উঠে বসেন। রিক্সাতে উঠে বসার পর তিনি সেই রিক্সাওয়ালাটা চলতে শুরু করলো এবং চলতে চলতে রাফাত ভাই একটা জিনিস লক্ষ্য করলেন যে সিটটা এত বেশি যে তিনি তার সামনে যে রিক্সা চালক তাকে মানে ঝাপসা লাগতেছে। অনেকে যে দেখা যায় যে চশমার গ্লাস ফ্রেম যদি একটু ঝাপসা হয় যেরকম দেখতে হয় ওই রকম। তো তার সামনাসামনি যেহেতু রিক্সা চালাচ্ছেন লোকটি, অথচ তাকেই দেখতে যেন তার কাছে ঝাপসা ঝাপসা মনে হচ্ছে। তো তিনি এটা ভাবলেন হয়তো কুয়াশার কারণে এটা নর্মাল, তো তিনি কোনো কিছু ভাবলেন না। তো তার ফোনে হলো তার পকেটে থাকা নোকিয়া, সেই সময়কার নোকিয়া 1200 মডেলের ফোনগুলো তিনি ইউজ করতেন এবং তিনি যখন ফোনটা বাইর করলেন সবেমাত্র ফোনটা নতুন নিয়েছেন এবং তিনি যখন দেখলেন যে ফোনটার নেটওয়ার্কগুলো কেন যেন খুবই আপ ডাউন করতেছে এবং সেই সাথে ফোনের স্ক্রিনটাও কাঁপতেছে। তিনি অবাক হলেন যে এটা কীভাবে সম্ভব, আমি নতুন একটা ফোন কিনলাম সেই ফোনটা এই সমস্যা দেখা দিচ্ছে। তো তিনি ফোনের সমস্যা ভেবে সেই ফোনটা আবার পকেটে রেখে দেন। এর পরবর্তীতে তিনি একটা জিনিস খেয়াল করেন, সেই সময়কার রিক্সাগুলো তো পায়ে চালিত ছিল। তো সেই লোকটা আরামসে মনে হচ্ছে যে রিক্সা চালাচ্ছে, তার কোনো শক্তি প্রয়োগ করতে হচ্ছে না, সে শুধু তার মানে পাগুলো নড়াচ্ছে, অটোমেটিক রিক্সাটা সুন্দরভাবে চলে যাচ্ছে। অথচ সেই সময়কার রাফাত ভাই যখন রিক্সাগুলোতে উঠতেন সেই সময় লক্ষ্য করতেন যে মানুষগুলোর রিক্সা চালাইতে চালাইতে তাদের শরীর ঘেমে যেত এবং একটা প্রেশার দিত, কিন্তু সেই লোকটার কোনো প্রেশার দিচ্ছে না এবং জাস্ট সিটের মধ্যে বসে আছে আর অটোমেটিকভাবে রিক্সাটা চলে যাচ্ছে। এটাতে না তার কাছে খুবই অবাক লাগতেছে। তো অনেক দূর যাওয়ার পর, বিশেষ করে 11:30 কালশি পার হওয়ার পর সেই সময় সেই রিক্সাওয়ালাটা দেখে যে দূরে, রাফাত ভাই দেখেন যে সেই রিক্সাওয়ালার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, মানে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে এবং সেই রিক্সাওয়ালাটা সেই লোকটার কাছে গিয়ে দাঁড়ালো এবং সেই লোকটাকে উঠতে বলল। এতে তো রাফাত ভাইয়ের মেজাজটা গরম হয়ে গেল, কারণ সে অলরেডি 5 গুণ ভাড়া দেওয়ার কথা বলেছে, রাজি হয়েছে, আর সেখানে একা যাওয়ার কথা, একা যাওয়ার জন্য রিক্সাটা নিয়েছে, অথচ সেই ব্যক্তি কিনা সেই লোকটিকে তুলতেছে। এটা তো ঠিক না, এটা তো অন্যায়। তো রাফাত ভাই বলল যে আপনি এনাকে তুলতেছেন কেন, আমি তো আপনাকে একা যাওয়ার জন্য ভাড়া করেছি। কিন্তু সেই রিক্সাওয়ালাটা কিছুই বললো না, সে নীরব থাকলো এবং সেই লোকটি, যে লোকটাকে ওঠার কথা সেই লোকটি তার পাশে উঠলো। পাশে ওঠার পর রাফাত ভাই দেখলো যে সেই লোকটাও চাদর মুড়ি দিয়ে, যেহেতু শীতকাল, চাদর মুড়ি দিয়ে আছে এবং লোকটি উঠলো। তো রাফাত ভাই একটা জিনিস লক্ষ্য করলো, সেই লোকটা ওঠার পর থেকে তার শরীর থেকে মানে ঠান্ডা আরো বেশি আসতেছে। অন্য সাইড দিয়ে যেমন ঠান্ডা আসে যেরকম বোঝা যায়, তো সেই লোকটার দিক দিয়ে মানে প্রচুর পরিমাণ ঠান্ডা আরো অনুভূত হচ্ছে। এতক্ষণ যে ঠান্ডা ফিল হয়েছিল সেটার থেকে মনে হয় যে 10 গুণ ঠান্ডা ফিল হচ্ছে এখন রাফাত ভাইয়ের। তো রাফাত ভাই অবাক হলেন যে কি ব্যাপার, এই লোকটা বসার সাথে সাথে ঠান্ডার এত অনুভূতি বেশি হচ্ছে কেন। তো তিনি হলো রাফাত ভাই সেই লোকটির দিকে তাকালেন এবং যখন ভালো করে লক্ষ্য করলেন, দেখলেন সেই লোকটার চাদরের ভিতরে কোনো মানে চোখ নাই, সেখানে মনে হয় যে কালো কালো গর্ত। তো এটা দেখে রাফাত ভাই খুবই ভয় পেলেন এবং এটা দেখে তিনি বুঝলেন যে তিনি কোনো ভৌতিক বা অশরীরী পাল্লায় পড়েছেন। কারণ এই রিক্সায় ওঠার পর থেকে তিনি অনেক কিছুই নর্মালভাবে চিন্তা করেছেন, কিন্তু ধীরে ধীরে সব কিছু যেন তার কাছে নর্মাল মনে হয়নি এবং এই লোকটাকে দেখার পর তো তার মনে করে হুঁশ না থাকার একটা অবস্থা। তিনি এতটা ভয় পেয়ে যান যে কি করবেন। তো তিনি ভাবলেন যে রিক্সা থেকে নামবেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন রিক্সাটার গতি, এত পরিমাণ গতি বা মানে চলতেছে যেটা বলার বাইরে। তো কিছুক্ষণ পর দেখা যায় যে সেই রিক্সা চালকটা তার মাথার থেকে তার হলো সেই চাদরটা সরিয়ে ফেললো সেই পাশে থাকা লোকটির মতো। এবং যখন রাফাত ভাই দেখলো যে সেই রিক্সা চালকের মতন চাদরটি সরালো, সেখানে দেখলো যে মাথার মধ্যে মাথা নেই, সেখানে শুধু একটা কঙ্কালের মতো খুলি। এটা দেখে রাফাত ভাই কি করবেন বুঝতেছেন না এবং সেই সময় পাশে থাকা সেই লোকটি বলল যে আজকে তোকে আমি সাথে নিয়ে মরবো।
তোরা আমাদেরকে মেরেছিস, আজকে আমি তোকে মেরে ফেলবো। রাফাত ভাই কোনো কিছু বুঝতে পারে না এবং কেন তাকে এটা বলা হচ্ছে সেই মানে জ্ঞান হারার মতো অবস্থা। এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। তো রাফাত ভাই এত পরিমাণ ভয় পায় না, একটা চিৎকার দিয়ে সেই রিস্কা থেকে এক লাফ দিয়ে পড়ে যান। লাফ দিয়ে পড়ে যাওয়ার পর তিনি মনে হয় কোনো একটা গাছের সাথে ধাক্কা খান এবং গাছের সাথে ধাক্কা খাওয়ার পর তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন। তার আর কোনো কিছুই মনে ছিল না। এই পুরো শীত রাতেরটা তিনি জ্ঞান হারিয়ে সকালবেলা যখন কিছু মানুষ তাকে জ্ঞান ফেরায় এবং দেখেন যে এলাকার কয়েকজন মানুষ তাকে ঘিরে দেখতেছে এবং সেই এলাকার একজন মুরব্বী তাকে জিজ্ঞেস করে যে বাবা কি হয়েছে। তখন রাফাত ভাই তার রাতে ঘটে যাওয়া ঘটনাটা শেয়ার করে যে এরকম হয়েছিল, আমি তো ঢাকা মিরপুর 10 থেকে আসতেছিলাম, যে এরকম আমার সাথে রাতে ঘটেছিল। তো সেই সময়কার লোকেরা তাকে বলে, ওখানকার স্থানীয় লোকেরা ওরা বলে যে হ্যাঁ এরকম একটা ঘটনা ঘটেছিল সে 2000 সালের আগে। তো সেই সময় আসলে এই একটা ঘটনা হয়েছিল, সেখানে দাঙ্গা হয়েছিল, আর দাঙ্গাতে অনেক মানুষ উত্তেজিত হয়ে একটা পরিবারকে এই রিস্কাওয়ালাকে সহ পুড়িয়ে দিয়েছিল পেট্রোল দিয়ে, যার কারণে এই প্রতি বছর দেখা যায় যে এই সময়ে, এই ডিসেম্বর সময়ে তো সেই রিস্কা এবং সেই মানুষটা ফিরে আসে এবং তারা কোনো না কোনো মানুষের ক্ষতি করার চেষ্টা করে। হয়তো তুমি বেঁচে গেছো রিস্কা থেকে লাভ দেওয়ার কারণে, তুমি বেঁচে গেছো। যাই হোক, চিন্তা করিও না, তোমার সাথে আর এই ধরনের ঘটনা ঘটবে না। এটা আসলে আমরা এখানে যারা থাকি তারা স্থানীয় এবং আমরা জানি যে এটা অনেকদিন পর হয়। হয়তো তুমি বেঁচে গেছো আজকে, আর এর আগে অনেক মানুষ মারা গেছে এই জলাশয়ে। তো তুমি ঠিক আছে, তুমি বাসায় চলে যাও। এরপর হলো রাফাত ভাই তার বাসায় চলে যায় এবং তার জীবনে এটাই ছিল একটা ভয়ঙ্কর ঘটনা। পরবর্তী তিনি এই ঘটনার সম্মুখীন হন নাই। তো তিনি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছেন। আমি জানি না ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাসেল ভাই, আমি ঘটনা বলতে অভ্যস্ত না, যার কারণে ঘটনাটা আমি সুন্দরভাবে হয়তো অবস্থান করতে পারি নাই। আমি চেষ্টা করেছি আপনাকে ঘটনাটা সুন্দরভাবে বলার। তো আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ঘটনা আপনাদের মাঝে নিয়ে আসার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে মারুফ শুভ উপস্থিত আছেন এবং তিনি আমাদেরকে আজকে, তিনি মিরপুর থেকে এসেছেন এবং তিনি আমাদেরকে আজকে তার একটি ঘটনা শোনাবেন এই মুহূর্তে। চলুন তার কাছে সরাসরি চলে যাই এবং তার ঘটনাটি শুনে আসি। ধন্যবাদ রাসেল ভাই। এই ঘটনাটা ঘটেছিল আমার একটা ফ্রেন্ডের ভাইয়ের সাথে। জি। তো তারা তাদের গ্রামের তারা ঢাকাতেই থাকতো। তো তারা তাদের গ্রামের বাসায় যাওয়ার জন্য, তো তাদের গ্রামের বাসা হচ্ছে বরিশালে। তো সেখানে যাওয়ার জন্য তারা লঞ্চ ঘাটে গেল। তো ওইখানে গিয়ে যে তাদের সাথে যেটা হলো রাসেল ভাই, বিষয়টা হচ্ছে লঞ্চের যে ইয়েটা থাকে, ঘাটের যে পোর্শনটা থাকে, ওটা জায়গাটা খালি একটা ফাঁকা জায়গা থাকে। তো ওই ফাঁকা জায়গা দিয়ে যেটা হলো, ও লঞ্চে, ওর ভাই উঠে অলরেডি, আমার ফ্রেন্ড সে উঠে গেছে লঞ্চের ভিতরে। তো আর ও তখন উঠতে পারেনি, ও আর কি তার মধ্যে সে যাবে আর কি, লঞ্চে উঠবে। তো ওই মুহূর্তেই তার হাতে ব্যাগ ছিল, স্বাভাবিক বিষয়, ব্যাগ ট্যাগ তো থাকবেই। তো ব্যাগটা ওর ভাইকে দিতে গিয়ে একটা অ্যাক্সিডেন্টলি সে ওই পানির মধ্যে পড়ে যায়। তো পানির মধ্যে পড়ে যাওয়ার পরে যেটা হলো, ওইটা কিন্তু রাসেল ভাই লঞ্চ আর ঘাটের যে পোর্শন, ওই জায়গাটায় যেহেতু ওটাতে একটু বেশি গভীর হওয়ার কথা না ওই ইয়েটা। তো যখন সে পড়ে যায় ওখানে, তো যখন সে পানির মধ্যে ছিল, তো তার মোটামুটি এটা পরবর্তীতে জানা গিয়েছে আর কি। তো পানিতে পড়ে যাওয়ার পর আমার ফ্রেন্ড, আমি পড়ে যাওয়ার সময় কি ঘটেছিল ওটা বলছি। তো আমার ফ্রেন্ড তো সাথে সাথে গেল, গিয়ে দেখলো, করলো। তো আরো লোকজন করলো, তার কোনো ওখানে খোঁজ নাই। তো পানির মধ্যে নামলো, লোক পানিতে ঝাঁপ দিয়ে দেখলো, ওই ওটুক জায়গার ভিতর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওইটা খুবই অল্প জায়গা, অল্প জায়গা, কিন্তু ওখানে যে তাকে আর পাওয়া যাচ্ছিল না। এখন মনে হয় গভীরও না। হ্যাঁ। তো সে জায়গা পাওয়া যাচ্ছে না। তো ওই জায়গাটার মধ্যে যে জায়গা, ও অনেক খোঁজাখুঁজির পরও অনেকক্ষণ পরে একটা সাইড দিয়ে সে ভেসে ওঠে, অজ্ঞান অবস্থায় সে ভেসে ওঠে। তো তাকে ওইখান থেকে তারা ওখান থেকে হসপিটালে নিয়ে যায়। ওখানে হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার অনেকক্ষণ জ্ঞান ছিল না। তো জ্ঞান আসার পরে যেটা হয়, তো সে ফার্স্টে বিষয়গুলো বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছিল না। তো
তাকে মানে আবার বাড়িতে নিয়ে যায় তারা, যে কোনোভাবে তাকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যায়। সে ঢাকায় আর মানে স্টে করতে পারতেছিল না, অফিস থেকে ছুটি টুটি নিয়ে আর কি চলে যায় গ্রামে। তো গ্রামে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে মানে একদিন মানে ও কম কথা বলা শুরু করলো, মানে বাসা বেশি কথাটা বলতো না। এই ঘটনাটা ঘটার পরে সে কথাটা তাকে জিজ্ঞেস করলো যে কিভাবে তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এটা হয়েছে, এটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, কিন্তু সেই বিষয়টা নিয়ে কথা বলতো না, আর খুবই কম কথা বলা শুরু করলো। তো এই জিনিসটা যখন হচ্ছিল তখন সে তারপর হঠাৎ করে একদিন মানে ওনার সাথে ওনার একটা কাজিন ছিল, তো রাতের বেলা সে একটা মানে চিৎকার দিয়ে ওঠে। তো যখন সে চিৎকার দিয়ে ওঠে তখন চিৎকার দিয়ে বললো যে আমি একটা মানে শ্যাডোর মতো সে রুমের মধ্যে দেখতে পাই। তো সেদিন সে বাসায় সবাই আসে, এসে বললো যে কি দেখেছো তুমি বা কি হয়েছে ওইখানে। তো সে বললো যে আমি তো এতদিন তোমাদেরকে বলিনি, আমার সাথে আমি যখন পানিতে পড়ে গিয়েছিলাম ওই সময় আমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছিল। আচ্ছা। তো আর যেটা মানে ওর যে দাদা ছিল, ও সে দাদার সাথে অনেক ক্লোজ ছিল, আর ও সে গ্রামের বাড়িতে তার 2 বছর আগে সে মারা যায় আর কি। অনেক ক্লোজ ছিল, মানে সে গ্রামের থেকে যখন সে গ্রাম থেকে ঢাকায় আসে তখন মানে অনেক ক্লোজ যেটা বলে। তো মানে অনেক দাদাকে মিস করতো, মানে ওখানে বারবার চলে যেত গ্রামে। তো দাদা মারা যাওয়ার পরে সে আর কি অনেক দাদাকে মিস করতো বা অনেক আর কি করতো, যে অনেক মানে কষ্ট পেয়েছিল এই বিষয়টা মানে দাদা মারা যাওয়ার পরে। তো সে যেটা বললো মানে যেদিন সে পানিতে পড়ে যায়, সেদিন পানিতে পড়ে যাওয়ার পর সে দেখতে পেয়েছিল, মানে যখন সে পানিতে পড়ে যায় তার এতটুকু দেখলো যে মনে হলো যে মানে তার চোখের মধ্যে ভাসতেছে যে তার দাদাও কিন্তু দাদার সাথে তার কিন্তু নানাও মারা গিয়েছিল। আচ্ছা। তো সব মৃত লোককে সে দেখতে পাচ্ছিল, মানে পানির ভিতরে মনে হচ্ছে যে তার পাশে তার দাদা আছে, মানে দাদি বেঁচে ছিল, নানা আছে, যারা যারা আর কি আত্মীয় স্বজন ক্লোজ ছিল তখন দেখতে পাচ্ছিল। তো এটা দেখে সে জাস্ট মানে দেখলো যে তার মানে কেউ একজন তাকে মানে সে তার কোনো সে উপরে উঠতে পারতেছিল না বা কোনোভাবেই সে করতে পারতেছিল না। তো সে মানে তাকে কোনোভাবেই মানে মনে হলো কেউ একটা ধাক্কা দিয়ে তাকে পানির উপরে করে দিল। তারপরে তার আর কি কোনো জ্ঞানই ছিল না ওই মুহূর্তটায়। তো এই ঘটনাটা বললো। তো আর আছে যেদিন সে ভয় পেয়েছিল সে মনে হলো মানে সে দেখলো যে মানে ওনার দাদার শেপেরই একজন লোক মানে তার রুম থেকে আর কি তার মাথার কাছে দাঁড়িয়েছিল, তো রুম থেকে বের হয়ে গেল। তো এই বিষয়টা যখন দেখলো তো ওনার বাসায় কেউই বিশ্বাস করতেছিল না ব্যাপারটা। তো বললো যে এটা আসলে তুমি হয়তোবা তোমার দাদাকে তুমি অনেক করতে, এই কারণে হয়তোবা তুমি দেখেছো। কিন্তু তার দাদি আবার যেটা তার দাদি যে ছিল সে আবার তার কথাটা বিশ্বাস করে বললো যে না, এটা ও দেখতেও পারে। ঠিক আছে, মানে সে এই কথাটা বললো। তো সে আর আরেকটা বিষয় আসল ভাই, যেটা সে মাঝখানে একদিন সে স্বপ্ন দেখেছিল যে তার দাদা কিন্তু অস্বাভাবিকভাবে মারা গিয়েছিল। অস্বাভাবিকভাবে বলতে যে সে মানে মাছ ধরতো বা অনেক সে মাছটা করতো, তো পানিতে ডুবে মারা গিয়েছিল, মানে পানিতে অস্বাভাবিকভাবে পানিতে পড়ে সে মারা যায় আর কি। মানে কিভাবে পানিতে পড়লো বা এই টাইপের আসলে পরবর্তীতে জানা যায়নি। তো সে মানে আমার ওই ফ্রেন্ডের যে ভাই, সে দেখলো যেটা যে মানে স্বপ্নে দেখছিল যে তার দাদা মানে পানিতে মনে হচ্ছে কি কোনো একটা মানে একটা শ্যাডোর মতো মনে হচ্ছে যে ল্যাঞ্জা আছে এমন একটা কিছু তার দাদাকে পানির মধ্যে টেনে নিয়ে চলে যাচ্ছে আর কি। এরকম একটা স্বপ্নও দেখলো। তো এই বিষয়টা যখন মানে বাসা সবাইকে বললো বা আমি এরকম স্বপ্ন দেখেছি বা আমার দাদার টাইপের একজন শেপের একজন আমার রুমে দেখেছি, এগুলো বলার পরে তো তারা ওনার দাদি বাদে কেউ বিশ্বাস করছিল না। তো এই বিষয়টা সে একা গিয়ে পার্সোনালি গিয়ে হুজুরকে বলে, ওর এলাকার যে হুজুর আছে সে হুজুরকে বলে যে আমি এরকম দেখেছি, আমি এরকম ঢাকা থেকে আসার সময় আমি এভাবে পা পিছলে পড়ে গিয়েছিলাম, তখন আমি পানির মধ্যে এগুলো দেখেছি, মৃত মানে আমার দাদা তো মৃত, আমার নানাকেও দেখেছি, মৃত লোকগুলোকে দেখেছি। পরে বললো যে আসলে এই বিষয়টা তো মানে হওয়ার কথা না, এরকম তুমি হয়তো বা ভুল দেখেছো বা ভয় পেয়ে হয়তো, হ্যাঁ ভয় পেয়ে হয়তো বা দেখেছো, বা তুমি পানিতে পড়ে যাওয়ার পর, কারণ ওটা তো বেশি গভীরও না পানিটা। পরে বললো যে সে এটাই বললো যে আমি তো ওখানে দাঁড়ালে মানে মাথা সমান পানি আসবে আর কি, মানে ডুবে যাওয়ার মতো না পানি জায়গাটা। তো এটা যখন সে সব ব্যাপারগুলো হুজুরকে বললো, তো হুজুর বললো যে তোমার দাদা যেভাবে পরে এই ঘটনাটা বললো যে আমি স্বপ্নে দেখেছি এরকম আমার দাদাকে মানে কেউ একজন শুনলাম আমরা এটা টেনে নিয়ে যাচ্ছে, এটা এইসব বললো আর কি। বলার পরে যে হুজুর বললো যে আচ্ছা সমস্যা নেই, তোমাকে আমি একটা তাবিজ দিয়ে দিচ্ছি, আর তোমার দাদার জন্য তোমরা একটা মিলাদ রেখো তোমাদের বাসায়, যে মিলাদটা পড়িয়ে তোমার দাদাকে তোমরা আর কি করতে পারবে। পরে একটা মিলাদ দেয়, এটা মিলাদ দেওয়ার পরে মোটামুটি সে এরপর থেকে আর এই টাইপের কিছু দেখে না, ওর দাদাকেও দেখে না, আর এই টাইপের কোনো খারাপ স্বপ্ন সে আর দেখেনি। এটাই। ওকে,
আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি সিলেটের মৌলভীবাজার থেকে বলছি। তো আজ আমি আমার নিজের ফ্যামিলির সাথে ঘটা একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাব। তো সঙ্গত কারণে আমি আমার নাম, ঠিকানা কোনো কিছুই বলছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি 2015 সালে কোন একটি রাতে ঘটেছিল। সব অন্যান্য দিনের মতনই আমি নিজের খাওয়া দাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। হঠাৎ মাঝরাতে আম্মুর গুঙানোর শব্দে আমার ঘুমটা ভাঙে। তো আমি সরাসরি আম্মুর রুমে চলে যাই, আব্বু রুমে চলে যাই। তো ওখানে গিয়ে রাসেল ভাই দেখলাম যে আম্মু ওয়াশরুমের যে ফ্লোরটা ওইখানে বসে প্রচুর বমি করতেছিল। তারপর অবস্থা অবনতি দেখে আব্বু আম্মুকে নিয়ে সরাসরি ডাক্তারের কাছে চলে যায় তৎক্ষণিক। তো আম্মুর সমস্যাটা বেসিক্যালি ছিল, আম্মু যেটা বলল যে মাথা ঘোরাচ্ছিল হঠাৎ করে, মানে একদম সুস্থ ছিল। আমরা সবাই একসাথে রাতে ডিনার করলাম, একদম আম্মু ঘুমোতে গেল। ঠিক ফজরের আগ দিয়ে ঘটনা, আম্মু নামাজ পড়ার জন্য উঠেছিল, হঠাৎ করে আম্মুর মাথা একটা ঘুরান দেয়। তো মাথা ঘুরে আম্মু ফ্লোরে পড়ে যায়। ফ্লোরে পড়ে আম্মু কোন রকমে বাথরুমে কাছে গিয়ে প্রচন্ড বমি করতে থাকে। আর আম্মু বললো যে প্রচন্ড পেটে ব্যথা ছিল আর বমি ছিল, মাথা ঘুরছিল। তো ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার হসপিটালাইজড করার জন্য বলছিল। তো আমাদের বাসায় অন্য আর কোনো মহিলা মেম্বার ছিল না যে হসপিটালে দেখাশোনা করার জন্য। আমি আমার ভাইয়ের ছিলাম আর আব্বু ছিল। তো আব্বু তো অফিসিয়াল কাজে থাকা লাগে, তো আমি আর ভাইয়ের আম্মুকে একা হসপিটালে দেখা সম্ভব না। তো আমরা বললাম যে পাশের বাসায় আনতে, সেজন্য বললাম যে আম্মুকে বাসায় স্যালাইন লাগিয়ে দিতে। তো ডাক্তার এসে স্যালাইন লাগিয়ে দিলেন বাসায়। তো এর মাঝে বলে রাখি রাসেল ভাই, হাসপাতালে যাওয়ার সময় আম্মুকে অনেকগুলো টেস্ট করা হয়েছিল। হাসপাতালে যাওয়ার পর আম্মুকে অনেকগুলো টেস্ট করা হয়েছিল। তো অনেকগুলো টেস্ট করানোর পর কোনো কিছু ধরা পড়েনি। তো ডাক্তার বললেন যে স্যালাইনটা চলুক, আর যদি কোনো সমস্যা হয় তাহলে, যেহেতু হাসপাতাল থেকে আমাদের বাসাটা খুব কাছাকাছি ছিল, 5 মিনিটের দূরত্ব ছিল, সেজন্য ডাক্তার বললেন যে কোনো সমস্যা হলে যেন আমরা হাসপাতালে যোগাযোগ করে বানিয়ে দিই। তো বিকালের দিকে না ভাই, দুপুরের দিকে, মানে স্যালাইনটা সকালে এসে লাগিয়ে দিয়ে যায় ডাক্তার। সারা রাত হাসপাতালে ছিল এবং সকালের দিকে আম্মুকে বাসায় নিয়ে আসা হয়, স্যালাইন লাগিয়ে দেওয়া হয়। 11টা কি 11:30টার দিকে আম্মুর প্রচন্ড কাঁপুনি দিয়ে জ্বর আসছিল। তো গরমের দিনে রাখেন ভাই, আম্মু কম্বল গায়ে দিয়ে শুয়েছিল এবং হঠাৎ আম্মুর মুখ, শরীর সবকিছু কালো হয়ে আসতেছিল। তো এটা দেখে আপনার সাথে সাথে ডাক্তারকে ফোন করি। ডাক্তার বলে স্যালাইনটা খুলে দিতে, আর যদি বেশি সমস্যা হয় তাহলে হাসপাতালে নিয়ে আসার জন্য। তো আমরা হাত পা মালিশ করে দিচ্ছিলাম, শরীর ঠান্ডা হয়ে আসছিল। তো সেই জন্য জ্বরটা তখন অনেকটা ছেড়ে দিয়েছিল, কিন্তু শরীর প্রচন্ড ঠান্ডা হয়ে গেছিল হঠাৎ করে। তো হাত পা মালিশ করে দিচ্ছিলাম রাসেল ভাই, তখন হঠাৎ আম্মু বললেন যে, আমাকে ইশারায় বললেন যে আমাদের বাসার পাশে একজন আমাদের মসজিদের ইমাম রয়েছেন, তো উনাকে ডাক